একটা ছোট্ট ভিডিও তোমাদের কাছে যাবে ভেবেছিলাম, একটা শর্ট দিই। কারণ আজকে কেন জানি না ভীষণ ছুটি নিতে ইচ্ছা করছে এই ওয়াইটির এই ভিডিও করা থেকে। প্রচণ্ড বেশি প্রেশার হয়ে যাচ্ছে ভিডিও দেখা, সবথেকে মানসিক চাপ হয়ে যাচ্ছে ভীষণ। ভিতরে ভিতরে একটা এক্সাইটমেন্ট কাজ করছে। আর আমি এরকম এত নিতে পারি না, আমি এরকম মানুষই নয় যে এত ঝগড়াঝগড়ি অশান্তির এই সমস্ত নিয়ে থাকবো। আর কন্ট্রোভার্সি করতে গেলে বেশিরভাগ অনেকটাই এগুলোর মধ্যে থাকতে হয়। এর আগেও প্রিয়া কল্পনাদের এই পারিবারিক অশান্তির মধ্যে নিয়ে ভীষণ নিজের মধ্যে একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছিল। এগুলো তো নেগেটিভিটি জীবনে আসলেই ভীষণভাবে হ্যাঁ, লজিক্যালি কথা, যুক্তিতর্ক এগুলো ভালোই লাগে দেখতে। তো কিন্তু এইগুলো নিয়ে সারাক্ষণ থাকলে না ভীষণ অস্বস্তি লাগে। হ্যাঁ, তো আজকে তাই জন্য ভেবেছিলাম যে আজকে কেন গোটা কয়েকদিন, দু একদিন একটু অফ থাকবো। আজকে আমি কেন প্রিয়াদেরকে নিয়ে কেন ভিডিও করি। ওআইটিতে তো অনেক কন্টেন্ট, মারিয়াকে নিয়ে টুকটাক করেছি। মারিয়াও তো সুবিধের মেয়ে নয়, সবসময় পজিটিভ ওর পক্ষে বলতে পারবো না। আর বিবেকের খাতিরে এখনও একটা বাচ্চার মা হয়েছে, সবসময় নেগেটিভও বলা যায় না। মেয়েটি এবং মেয়েটির হাজব্যান্ড দুজনেই তো সুবিধের নয়। যতটা দেখায় হাজব্যান্ড ওর চায় যে করে, ওগুলো পুরোটাই কন্টেন্টের জন্য করে। বউ টাকা রোজগার করছে, আর সেখান থেকে যদি এতটা, যেটা চিন্তারও অতীত সেখান থেকে, সেই জায়গা থেকে তো একটু চাকরামো এগুলো করবে। চাকরামোই তো বলবো, বউয়ের কাজ করে দেওয়া, ঘরের কাজ করে দেওয়া চাকরামো নয়। কিন্তু ও যেটা করে, এবং মারিয়া যে টাইপের মেয়ে না, চোখে মুখে যা হিংস্রতা, যা রাগ, একদম 100% শিওর ও যদি ছেলেটি যদি ওরকম না কাজ করে দেয়, ও দুদিনে ওকে লাথ মারবে, দুদিনে ওকে লাথ মেরে মেরে ভাগাবে। তো অন ক্যামেরাতে ও যা করে, অফ ক্যামেরাতে ছেলেটির সঙ্গে কী ব্যবহার করে, তবুও ছেলেটি চুপচাপ সহ্য করে। 100 বার দরকার, এভাবেই তো থাকা দরকার। বাচ্চার মা হয়েছে এখন, দুজনে মিলে সুখে শান্তিতে থাকুক, সবটাই থাকুক, কিন্তু পজিটিভ কিছু বা ভালো কিছু ওদের ভিডিও থেকে দেখানো নেই, শেখানো নেই, কিচ্ছু নেই। এক তো সাবস্ট্যান্ডার্ড ব্লগার, শুধু মিথ্যাচার আর কন্টেন্টের জন্য এরা যাই হোক নিজেদের লাইফটাকে দেখাতে চায় যে আমরা একটা বিশাল সেলিব্রিটি হয়ে গেছি, যেহেতু ওদেরকে নিয়ে কথা হচ্ছে। সবাইকে নিয়ে তো আর কন্টেন্ট হয় না। কত ক্রিয়েটার আছে, ভালো খারাপ, সবাইকে নিয়ে কন্টেন্ট করা হয় না। যাদেরকে নিয়ে করা হয় তারা কন্টেন্ট হতে চায়, তারা ইচ্ছাকৃত চায় যে আমাদেরকে নিয়ে একটু আলোচনা হোক। তা মন্দিরার তো বোন, এর থেকে আর বেশি কী হবে। তো আরও যে বাজারে কন্টেন্ট আছে, মারিয়াদের, যে মারিয়া কালকে একটা পোস্ট দিল যে সত্যিপতি বলে যাকে দিল, তাকে নিয়ে কেন কন্টেন্ট করি না। সাংঘাতিক আমি ওইসব নিতে পারবো না। তার রিপিটে সে যা দেয়, অনেককেই দিয়েছে, তারা করছে, তাদের ধৈর্য সহ্য আছে, তাদের ভিউজ হচ্ছে, সব ভালো কথা। কিন্তু দেখতে খারাপ যে লাগছে, তার ওই সেই বিতর্কিত কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে ভিডিও যারা করে, খুব একটা যে খারাপ লাগে দেখতে তা না। যখন দেখতাম একটু একটা দেখিও, তো সেই জায়গা থেকে আমি করতে পারবো না। ভয়ানক ওর যে রিপ্লাইগুলো ও দেয়, সেগুলো নেওয়া যায় না। আমাদের আমি যেরকম মেয়ে, আমার এইসব ব্যাপারে এতটাই মাথা গরম হয়ে যায়, ওই ধরনের রিপ্লাই পেলে আমি হয়তো অনেক দূর অবধি চলে যাব। তো সেটা তো আর ঘরের খেয়ে বোনের মোষ কেন আমি তাড়াতে যাব। ভিডিও করতে এসেছি, ভিডিওর মতো এমন কাজ কেন করতে যাব যেখানে আমাকে বিভিন্ন রকম জায়গায় ছোটাছুটি করতে হবে, এবং সেটা আমি চাইও না। তো সুতরাং ওগুলো এড়িয়ে যাই। সেই জন্য আমি ওই যে নিয়ে ভিডিও করি না। আর প্রিয়া কল্পনাদের নিয়ে কেন ভিডিও করি, এক তো আমার ভিউয়ার্সরা দেখে ভালোবাসে, কিছু বলতে ভালো লাগে, অনেক দিন ধরে দেখছি। এদের যখন যায় এদের একদম ডে 1 থেকে চ্যানেল খোলা হবে এরকম একটা ব্যাপার। সমস্ত ভিডিও আমি দেখেছি, আমরা দেখছি, একদম ডে 1 থেকে দেখেছি, তা বলতে সুবিধা হয়, তাই না। আর যেটা মেন কারণ, যে ভিউজ যেমনই হয়েছে বা না হয়েছে, প্রিয়াদের নিয়ে ভিডিও করাতে এত কিছু ভালোবাসার সাবস্ক্রাইবার আমার কাছে এসেছে, বাংলাদেশ থেকে, আমাদের দেশ থেকে, বলার না। নিঃস্বার্থভাবে তারা আমাকে দেখেছে, ভালোবেসেছে, তাদের তো কোনো স্বার্থ নেই। কেউ আবার এও বলছে যে কারোর ভিডিও দেখি না, শুধু তোমার। এইটুকুনি একটা ছোট ক্রিয়েটারের আর কি পাওয়া গো। ভাড়মে যায় আমাকে কে কি বললো, কে কি ইয়ে করলো। যারা ইনসিকিউরিটি ফিল করে, বড় চ্যানেল যারা ইনসিকিউরিটি ফিল করে, তারাই তো ছোটো চ্যানেলদেরকে খোঁচা মারে। আমার যখন বড় চ্যানেল যদি কখনো করতে পারি, আমি তো ছোটো চ্যানেলদের নিয়ে কথাই বলবো না, আমি আরও বড় চ্যানেলদের নিয়ে কথা বলবো। তাই তো উচিত, তাই না। লেভেলটা তো হাই হওয়া উচিত, লেভেলটা নিচে পড়লে কী করে হবে। যাদের চ্যানেল বড় তাদের তো সেই লেভেলেই কম্পিটিশন, সেই লেভেলে থাকাটাই উচিত। যেটা যারা এই যে আমাদের মতো যারা ছোট যাদের কেউ পোছেও না, দেখেও না, তারাই বলে কে দেখে, কে পোছে ওদেরকে।
শুধু কথা বলে, কেউ তো দেখে না। তো তাদেরকে পাত্তা না দেওয়াই ভালো, তাই না? তারা বড়, তাদের অহংকার তাদের সেই জায়গাতে নিয়ে থাকাই ভালো। আর এই মারিয়া এই পিয়াদের কল্পনাদের নিয়ে ভিডিও করাতে কিছু এত, সত্যি আমি যদি এই টপিকে ভিডিও না দিই না, আমি বিশ্বাস করো এই ভিউয়ার্সগুলোকে আমি মিস করব। আমি জানি না কালকে যে দুপুরে আমি ভিডিওটা করেছিলাম, ওটা তো যাদেরকে ঠুকেছি তারা বুঝতে পেরেছে। কিছু ভালোবাসার ভিউয়ার্স হয়তো বুঝতে পারেনি, তারা ভেবেছে আমি প্রিয়াকে নিয়েই ঠুকেছি, প্রিয়ার নেগেটিভ নিয়েই যারা কথা বলে তাদেরকেই ঠুকেছি। না না না, সবসময় আমি সেরকম করিনি। প্রিয়াকে নিয়ে যারা নেগেটিভ করে তাদের দেখা আমি একদমই টোটালি ছেড়ে দিয়েছি। তোমরা কি বুঝতে পারছো না আমার ভিডিও দেখে? আমি টোটালি ছেড়ে দিয়েছি। টুকটাক ভিউয়ার্স বলে দিদি ওই বলেছে, দিদি সেই বলেছে, কিন্তু আমি তাদের ভিডিওতে আমি দেখতে যাব না, কারণ আমি নিতে পারি না। আমি পজিটিভ দেখছি, পজিটিভ কথা বলছি, ব্লগারদের নেগেটিভিটি নিয়ে কথা বলছি, ঠিক আছে, কিন্তু মানে নিয়েই না, আমি দেখি না। কারণ দেখলে আবার আমার মুখ থেকেও কিছু বেরিয়ে যাবে। ভাই থাক, তার থেকে যে যার মতো ভিডিও করুক। আমি আমার ব্লগারদের দেখব, ব্লগারদের দেখে আমি আমার মতো ভিডিও করব। সবাইকে দেখতে গেলে, সবার কথা নিতে গেলে মাথাটা খারাপ হয়ে যাবে, একদম খারাপ হয়ে যাবে মাথা, তাই না? মাথা খারাপ আমি করতে চাই না। আমি সুস্থভাবে থাকতে চাই, সুস্থভাবে কথা বলতে চাই। তো কালকে অনেকে আমার ভিডিওটা হয়তো ভালো লাগেনি, কারণ আমার মানে কিছু 4টে সাবস্ক্রাইবার কমে গেছে ভিডিওটা দেখার সাথে সাথে। কারা করেছে, কাদের ভালো লাগেনি, হয়তো প্রথমে ভালো লাগছিল, ভেবেছিল সবাই একই দলে আছি, তারপরে দেখলো না আমাদের মধ্যেও দলাদলি নেই, হয়তো তাদের আমাকে তাই ভালো লাগেনি, তাই আনসাপ করেছে। আমি ঠিক বুঝতে পারছি না। তো যেটা করার, যে প্রিয়াদের নিয়ে কথা আমি কেন বলছি, যে প্রিয়াদের নিয়ে কথা বললে ভীষণ কিছু ভালোবাসার মানুষ, কটা নাম বলবো আমি, এত মিষ্টি মিষ্টি মানে নামগুলো এক একজনের, আর একটা বলবো তো ও রাগ হবে, ওরটা বললে ও রাগ হবে। তবে হ্যাঁ, কাল বা পরশু যারা আমার ভিডিওটা দেখেছো তারা বলেছো দিদিভাই আপনি আপনার জায়গা থেকে ঠিক কল্পনার যাওয়া না যাওয়া নিয়ে আপনি যেটা বলেছেন, আপনি যে বুঝতে চেয়েছেন, আপনি অন্ধের মতো সাপোর্টও করেননি, আবার মানে ওই ভিউজের জন্য ওকে ছিঁড়েও খাননি। আমি পারি না ওটা করতে। ওয়াইটিতে একটা বাচ্চাকে রেখে পালিয়ে যাওয়া মা, এক নজরেই লোকেরা কী বলবে তোমরা বলো, যারা মা, একটা বাচ্চাকে ছেড়ে অন্য পুরুষের হাত ধরে যাওয়া, আর সমস্ত কিছু বাদ দিলাম, তার বাড়ির লোক খারাপ। মাই ভিলেজ লাভ সন্দীপের কথা বলছি, সন্দীপের ওয়াইফের কথা বলছি। তার বাড়ির লোক খারাপ, মারটা যত খারাপ হোক, আমি বেরোনোর সময় টেনে হিচ্ছে কী করবো, আমি আমার বাচ্চাটাকে তো নিয়ে চলে যাব, আর যার নামে যাক সারা দুনিয়া, রাস্তায় ভিক্ষা করব, লোকের বাড়ি কাজ করব, কিন্তু আমি আমার বাচ্চাটাকে নিয়ে যাব। তাই তো এই যে কল্পনা, বাচ্চা একদম ও যেটা করে ওর ছেলের জন্য, ওর জগৎ জুড়ে ছেলে, এবং ওর একদম মানে কনসেন্ট্রেশন ওই দিকে। শোনো, যে চলে যায়, যে মরে যায়, সে আর ফিরে আসবে না। আর কল্পনার বিপদ হলে, কল্পনার ছেলে অমানুষ হলে কেউ দেখতে আসবে না, তখন আঙুল তুলবে কল্পনার দিকে, এই তো বাবা রেখে যেত, এই তো মানুষ করেছে। আর ভালো হলে বাবাকেই বলবে ভালো, আর কল্পনাকেও একটু ভালো বলবে। কনসেন্ট্রেশনটা ওর সেই দিকে থাকছে, কোনো ক্ষতি নেই। ওর কনসেন্ট্রেশন ওর ছেলে মানুষ করা। আর আজকালকার দিনে সত্যি ওরা তো এই যুগে করছে। আমার ছেলে তো অনেক দিন ধরেই পড়াশোনা করছে, ইংলিশ মিডিয়ামে পড়েছে, আর মেয়েও পড়ছে। এটা বললে লোকেরা বলবে, যে অনেকেই যারা গ্রাম্য সেকেলে মেন্টালিটি, তারা বলবে যে তোমরাই একা মানুষ করছো। অনেকেই বলে, কিন্তু যারা দেখে, আমার মারও মনে হতো, যে আমি মা বাবারও মনে হতো আমি অত্যাধিক দৌড়দৌড়ি করছি, কোথাও যাচ্ছি না, সব সময় এই পড়া। ছেলে বড় পর্যন্ত বলতো যে হ্যাঁ তুমি সন্ধেবেলা কোথাও যেতে বললেই তুমি এরকম বলো, সানডেতে কোথাও যেতে বললেই তুমি বলো ওদের পড়া, ওদের পরীক্ষা, ওদের প্রজেক্ট। কিন্তু যারা ভেতরে ঢোকে, আমার মা বাবারাও পরে বুঝতে পেরেছে। আমার ছেলেই তো প্রথম আমাদের বাড়িতে প্রথম নাতি, মানে আমার মা বাবার ঘরে আর কি। আত্মক্ষুত্ত তো তো সেগুলো তো আলাদা, মা বাবার তো প্রথম নাতি আমার ছেলে। তো সেই জায়গা থেকে যে কী দৌড়, নিজেদেরই বিরক্ত লাগে জানো তো। প্রত্যেক দিন ওই ডায়েরি দেখা, প্রত্যেক দিন নিত্য নতুন। আজকে যখন বাড়ি ফিরলো, তখন দেখা যাবে কালকে একটা কিছু বানাতে হবে বা কিছু নিয়ে যেতে হবে। ওই সন্ধেবেলা ঝড় হোক, বৃষ্টি হোক, টায়ার্ড হোক, ওই কোথা থেকে জোগাড় করতে হবে প্রজেক্টের জন্য, ওখান থেকে ওটা আনতে হবে। প্লাস এই হোম টাস্কগুলো কী দিয়েছে, ওই কপিটা তো নেই আমার কাছে, এই তোর কাছে আছে, ওই সেদিন কী করেছিল রে, এই যে একটা যুদ্ধ, এটা একটা যুদ্ধ। এখন আমি এতটাই যে সময় পাই একটু কথা বলার মতো, হ্যাঁ, আমি বাড়ি ফিরে, কারণ আমার মেয়ের পড়াশোনা আমাকে তো সেভাবে এখন আর দেখতে পাই না, কারণ আমি তো ওর পড়াশোনা এখন আর বুঝবো না। 12-এ পরে একটা মেয়ের পড়াশোনা তো আমি বুঝবো না। হ্যাঁ, তবু কি ও যখন পড়ে, আমি চিন্তা করি যে ওর মাইন্ডটা ডিস্টার্ব না হয়, আমি কোথাও বাইরে না ঘুরি, তাহলে হয়তো ওর মধ্যে। ও কিন্তু বলে যে মা আমরা তো বন্ধু বান্ধবদের সাথে আমরা তো যাতায়াত করি, তুমি কেন, আমার পড়া, আমার পরীক্ষা, আমি তখন বড় হয়েছি, এখন হাজব্যান্ডও বোঝায় যে ও এখন বড় হয়েছে, ওরটা ওকে বুঝতে দাও। তো সেই জায়গা থেকে আমি এখন অনেকটা তবু মানে রিল্যাক্স।
ছেলে মেয়েদের পরীক্ষা হয়ে গেলে মনে হতো না আমার এক্সাম শেষ হয়ে গেছে, আমার এক্সামে এরকম টেনশন হতো না। কারণ এই সিবিএসসি আইসিএসসি বোর্ডের স্কুলগুলোতে ছোটোবেলা প্রেশারটা অনেক বেশি মা বাবার, একটু একটু বড়ো হয়ে গেলে 8-9 উঠে গেলে মা বাবার প্রেশারটা একটু কম। আর ও যে ফোরে পড়ার প্রেশারটা প্রচণ্ড বেশি, ফোরে চাপটা অনেক বেশি। তার সাথে শুধু পড়াশুনো করলাম, টিচার রাখলাম, বই পড়লাম, সেটা নয়, কোথা থেকে যে কী চলে আসে এটা কাউকে বোঝানো যাবে না। যারা খিল্লি করছে আর তার সঙ্গে অ্যাবাকাস আর এক, তার সঙ্গে ওর টুকটাক ওর অ্যাক্টিভিটিগুলো করে, মন যোগাতে এখন তো যাচ্ছে নাও, বর তো বলেছিল যোগাতে যেতে। যাই হোক, ওর একটা অ্যাবাকাসেও প্রেশার প্রচুর। কী বলছো, অ্যাবাকাসে কিছু কিছু করতে দেয় না বাড়িতে, প্লাস তোমার ব্রেনে সবসময় তোমাকে একটা জিনিস খাটাতে হবে, মেন্টাল ম্যাথস, যেটা মেন্টাল ম্যাথসটা তো তোমাকে তো ওখান থেকে এসেও বাড়িতে কিছু চিন্তা ভাবনা করতে হবে। তো তারপরে তো আছেই একটা পিটি ড্রেস, একটা অ্যাবাকাসের ড্রেস, পিটির জুতো, স্কুল ড্রেস দুটো, তার সঙ্গে সেগুলোকে এনে এনে রোজ রোজ বাড়িতে এসে কাচা, আয়রন করা, রোজ রোজ রুটিনের সাথে এতগুলো কপি, একটা কপি মিস হলে বুঝবে না। ছোটোবেলায় নার্সারি থেকেও যদি তুমি একটা কপি না নিয়ে যাও তাহলেই তোমাকে একদম পানিশ হতে হবে, জানবে না যে তুমি ছোটো। পানিশটা তখন দেয় কাকে? মাকে দেয়, মাকে, মা বা বাবা যে করে। ওইটুকুনি বাচ্চা তো আর রুটিন গোছায় না, যারা একদম LKG UKG, তখনও কেন পানিশটা দেয়? কারণ তুমি না, তোমার মা বাবা কতটা অ্যাক্টিভ আমরা সেটা দেখব। মাঝে মাঝে পেরেন্ট টিচার্স মিটিং হয়, কেন? মা বাবার অ্যাক্টিভিটি দেখার জন্য। ইন্টারভিউ নিয়ে কেন বাচ্চাকে ভর্তি নেয়? মা বাবাকে দেখার জন্য। সেখানে মা যদি গা ছেড়ে দেয়, ওই ছেড়ে দিয়েছি, তোকে তো স্কুলে পড়াচ্ছি, আজকে এই কর্তব্য করতে যাচ্ছি, কালকে ওই কর্তব্য করতে যাচ্ছি। বলছি তো আমি আমাদের বাড়ির একবার আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো তোমাদেরকে বলেছি, ধুমধাম করে হয়, সেইখানে ডেকেছিল বলে যায়নি, আমার এখনও মনে আছে। বলেছিল আপনার কাছে বাচ্চার এই বাচ্চার ভবিষ্যৎটা আগে না আপনার বাড়ির ওই পুজো আর ওইগুলো আগে। বুঝতে পেরেছো? কিছু করার নেই, ওদেরও কিছু করার নেই, আমাদেরও কিছু করার নেই। তো যে যারা এরকম খিল্লি করছে, কারা করছে, কি করছে, লিজ ইন্টারেস্টেড। কারণ এসব আনকালচার জিনিস আমার দেখার কোনো দরকার নেই, এগুলোকে আমি আনকালচার মনে করি। কারোর ছেলে মেয়ে যদি অনেক বড় হয়ে যায়, মেবি আমাদের এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার অনেকেরই ছেলে মেয়ের বড় হয়ে গেছে, বিয়ে শাদি হয়ে গেছে না, তারা যদি মনে করে আমরা ছেলে মেয়েকে ওই করেছি, না না না, সেটা বুঝতে হবে আমরা কি করেছি। আমার বর স্বয়ং ICSE বোর্ড থেকে পাশ করেছে, ও বলছে আমার মা তো ঝাড় জন্মে যেত না স্কুলে, বাবা যেত, আমার বর্দি যেত, কিন্তু খুব কম আমার শাশুড়ি মা যেত। এখনকার দিনে মায়েরা না গেলে চলবে? অফিস কামাই করে ছুটি করে মায়েদেরকে যেতেই হবে, সে তুমি যে পোস্টে যেভাবেই চাকরি করো, তোমাকে টিচারদের সঙ্গে ফেস টু ফেস হতেই হবে। সেটা নিশ্চয়ই সানডেতে নয়, নিশ্চয়ই সেটা স্যাটারডেতে নয়, ওয়ার্কিং ডেতেই তোমাকে করতে হবে, বিকেল 4-5টার মধ্যেই তোমাকে করতে হবে। সেদিনকে তোমাদের ওয়ার্কিং মাদের তোমাকে ম্যানেজ করতেই হবে নিজের কাজটা স্যাক্রিফাইস করে। তাহলে টিচাররা নিজেরাও তো চাকরি করে, নিজেরাও তো জানে যে চাকরিটা কত ইম্পর্টেন্ট, বা অন্যান্য কিছু ইম্পর্টেন্ট হতে পারে বাচ্চাকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে। তোমরা যারা খিল্লি করো তারা ওই জগতেই পড়ে থাকো। তারা আমাকে এক ভিউয়ার লিখেছে বলে আমি তাকে সত্যি ভালো করে উত্তরটা দিলাম। আমাকে লিখেছে, দিদি কল্পনার ছেলেকে বোধহয় ভালো করে মানুষ হতে দেবে না। বাবা, করে না, মানুষ হতে দেবে না, এই অ্যাবাকাস নিয়ে কী করছি। দেখো, যারা আনকালচার, আমি জানি না কারা, পয়সা থাকলে কালচার আসে না। কিন্তু আমার শ্বশুরমশাই তখনকার দিন ইঞ্জিনিয়ার ছিল, বিশাল তো পয়সা কিছু ছিল না, বাংলাদেশ থেকে প্রচুর কিছু ছেড়ে দিয়ে চলে এসেছিল, বিশাল পয়সা ছিল না। হ্যাঁ, এত বড় একটা বাড়ি করেছে, কোলাঘাটের জায়গাটা কিনেছিল অনেক দিন পরে, এই দেশে আসার পরে অনেক দিন পরে। একজন আমাকে বলেছো যে কোলাঘাটে তুমি কোথাও থাকো, আমি কোলাঘাটে থাকি না। কোলাঘাটে থাকলে আমার চলবে গো, যাওয়াই হয় না, যেতেই পারি না। আমার শ্বশুরমশাই এখানে আসার অনেক দিন পরে, আমার বর তখন অনেকটাই বড়, গ্রামের একটা স্বাদ নেওয়ার জন্য উনি উতলা হয়ে পড়েছিল, যেহেতু বাংলাদেশে খোলামেলার বিশাল এরিয়া নিয়ে থাকতো, উনি তখন পাগল লাগতো। বুঝতে পেরেছো? তখন উনি গ্রাম খুঁজে করে এখানে গিয়ে কোলাঘাটে একটা পুকুর দেওয়া বিশাল জায়গা কিনেছিল। সেটা এখন আমাদের কাছে না খাজনার চেয়ে বাজনা আর বাঁশ হয়ে যাচ্ছে। বিক্রি করতে চাইছি, সেই দামটাও পাচ্ছি না, মানে একটা মেনটেনেন্স মানে মারাত্মক। সে আর কী বলবো, কে গিয়ে থাকা যায় সম্ভব? এখানে সমস্ত সিটিং, ওখানে গিয়ে থাকা খুব মুশকিল। তো যাই হোক, তো যারা এরকম কল্পনার বাচ্চার এই পড়াশুনো নিয়ে বলছো, কারা বলছো জানি না, আমার দরকার নেই। সত্যি আনকালচার বলছি না, পয়সা থাকলে কালচার আসে না, পয়সা থাকলে কালচার আসে না। আর আগেকার পড়াশুনো, আগেকার জিনিসের থেকে এখন যে কীটা বলছি, তো আমরা নিজেরা মায়েরা বিরক্ত হয়ে যাই, কিন্তু আমাদের তবু ছাড়লে চলবে না, টিকতেই দেবে না, রাগ ধরে যায়। মাঝে মাঝে স্কুল থেকে আসলেই এই এখনও মেয়ে একটা করে ধরা দিয়ে দেয়, প্রতিবার ওদের স্কুলে একটা হেলথ ফর্ম দেবে, প্রতিবার পুরো মানে টপ টু বাটন একদম চেক আপ করিয়ে সেই লিস্ট ফিল আপ করতে হবে।
বিরক্ত লাগে। একটা বাচ্চার ধরো কিছু হয়নি ছেলে মেয়েদের, তাকে ও কারণে ভিজিট দিয়ে ডাক্তারখানায় গিয়ে তাকে ফুল বডি চেক আপ করিয়ে সেই রিপোর্টগুলো জমা দিতে হবে। কতগুলো টাকা যায় বলো? এবং দেবে কি ঠিক ফর্মটা দেবে, দিয়ে এই তো দিয়ে দুদিন পরে বলবে আজকে কিন্তু লাস্ট ডেট, জমা দিতে হবে। তাহলে তখন এই মায়েদের দৌড়োদৌড়ি। ঘটে যাদের আছে তারা বলে না, তাদের শুধু বলতে হয়, চেঁচাতে হয়। তাই আচ্ছা, এবারে আসি প্রিয়াকে নিয়ে। না বললে তো আবার হবে না, কেউ দেখবে না ভিডিও, তাই না? ভিডিও করতাম না আজকে, কোথা থেকে বক বক করে কতটা সময় ভিডিও করে ফেললাম। ভেবেছিলাম ছোট্ট একটা কথা বলে চলে যাব। আমার কমেন্ট বক্সে দু একজন কালকে লিখে গেছে আমার কমেন্ট বক্সে, জানি না তারা, আমি বারবারই বলছি, তারা নিজের থেকে লিখেছে কিনা জানি না, বা অন্য কারোর থেকে ভিডিও দেখেছে কিনা আমি কিছু জানি না, বা আমার এই কমেন্ট নিয়ে কেউ ভিডিও করেছে কিনা আমি এসবও জানি না। আমাকে লিখেছে, আমি আমার কত কথা বলতে আসলাম যে প্রিয়া কি আবার স্ট্রাইক খেয়েছে। অনেকেই বলছে ওর শর্ট ভিডিওটা নাকি অনেক লাখ লাখ ভিউজ হয়েছিল, সেই ভিডিওটা নাকি নেই এবং নাকি আবার স্ট্রাইক খেয়েছে। 1 মাসের মধ্যে যদি 3বার স্ট্রাইক খায়, ওর চ্যানেল কিন্তু ভোগের বাসি বেজে যাবে। ওকে কেয়ারফুল হতে হবে। এত কষ্ট করে, সত্যিই তো কষ্ট করেছে, চেটে না, ও তো খেটে দাঁড়িয়েছে, সত্যি তো কষ্ট করেছে, এটা তো সত্যি কথা, এখানে কোনো ভুল নেই। আর ওর মতো বড় আশেপাশে কেউ হতে পারবে না। ও বহু কষ্ট করে নিজেকে এই জায়গায় এনেছে, নিজেকে ভাইরাল করেছে। তারপর ও ফ্যামিলি বেঁচেছে কি বেঁচেছে এটা পরের কথা। ফ্যামিলি বেঁচলে তো দেখার মতো দুটো লোক চাই। আজকে তুমি আমি আমার ফ্যামিলি বেঁচলে ধরেই কেউ দেখতে পারবে? যখন ওর অ্যাক্টিভিটি, ওর প্রেম কাহিনীগুলো অভিনয় করে দেখিয়েছে, বিভিন্ন রকমের কাজ, গরিবের বাড়ি বা টাইটেল থাম্বনেল সুন্দর সুন্দর দিয়ে যেগুলো ভাইরাল হয়েছে, বা মন্দিরের কাছে গিয়ে, মৌয়ের কাছে গিয়ে, যা হোক করেছে দাঁড়ানোর ইচ্ছা ছিল জীবনে, অভাব দেখেছে, সেখান থেকে করে দেখিয়েছে। কিন্তু তারপরে এইভাবে এই চ্যানেল যদি ভোগের বাসি বেজে যায়, ওর তো মানে কপালে দুঃখ আছে। তবে আমার মন বলছে নাও হতে পারে স্ট্রাইক। কালকে আমি বলেছিলাম আমার ভিডিওতে, মনে হয়। তারপরে আবার ভাবছি, শুনছি নাকি অনেকে, যদিও ওর সাথে আমার ফেসবুক নেই আর আমার ইনস্টাও নেই ওর সাথে, তখন অনেকেই বলছে ও ইনস্টা বা ফেসবুক কোথাও নাকি অ্যাক্টিভ নয়। জানি না আমি কেন, কিন্তু আমার মনটা বলেছিল যেহেতু বড়ের চ্যানেল থেকে পোস্ট এসেছিলো সেই কারণে। সবটা ও বলতে পারবে, আমি না গুজব ছড়াবো, না আমি গুজবে কান দেবো আমার আইডিয়া করে। তো দু একজন যারা বলেছো তারা হয়তো ঠিক বলতেও পারো, কারণ আগের ভিডিওটায় নাকি ও কারোর মুখে লাত মেরেছিল, এরকম একটা সিন দেখিয়েছিল, আমি দেখিনি। আমি ওই শর্ট ভিডিওটা আমার কাছে এসেছিলো, কিন্তু আমার দেখা হয়ে ওঠেনি। বুঝতে পেরেছো? সব কিছু তো দেখা হয় না, কিন্তু তোমরা বললে যে হয়তো ওই জন্যই চ্যানেলে স্ট্রাইক পেয়েছে। সেটা যেন নাই পায়। অবশ্য করে একটা মেয়ে বারবার এই স্ট্রাইক পাওয়া মানে চ্যানেলে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হওয়া। আমি শুনেছি রিচ ভীষণভাবে পড়ে যায়। করো আর একটু লোকের উপকার করতে গিয়ে দেখো আজকে সবাই তত্তর করে ভিডিও দিচ্ছে, রিচ চাপ করছে, আর এর দেখো কী অবস্থা হয়ে যাচ্ছে। আশা করি ও ঠিক তুলে নেবে, ওর সেই জায়গা আছে, ক্ষমতা আছে। আবার একটা নিয়ে বসে পড়লেই তো হয়ে গেল। ওর যেই বসে পড়বে আবার দেড় করে চ্যানেল বাড়াবে। কিন্তু ওর ভিউয়ার্সরা কেউ এই কন্ট্রোভার্সি দেখতে ভালোবাসে না। ওকে যারা ভালোবাসে, ওকে গ্রাম্য বধূ হিসেবে দেখতেই ভালোবাসে। আমার মনে হয় প্রিয়ার ওইগুলো করাই ভালো, এই গুড় কাচালির মধ্যে না থাকাই ভালো। ঠিক আছে, প্রিয়ারও কল্পনারও সবারই। তো এইটুকুই বলার। কোনটুকু ভিডিও হলো জানি না, যেটুকুই হলো তোমাদের সামনে একটা দিলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। কথাগুলো ঠিক কি ভুল বললাম। আচ্ছা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। বেশ পুজো রোদ উঠেছে, তাই না? কলকাতায় প্যান্ডেল হয়ে গেছে, তো বেশ একটা পুজো বেশ মনে হচ্ছে। যাই হোক, দেখি কীরকম হয়। মানে পুজোর যে আমেজটা, শাড়ি কেনা, জামা কাপড় কেনা, এরকম একটা ব্যাপার আর কি। মনের মধ্যে লাড্ডু ফুটছে। শুধু ফেসবুকে লাইভগুলো দেখছি, শাড়ির লাইভ, কোথায় যাব, কী কিনবো, দেখি কী হয়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।